আমার গল্পের আসরে তোমাকে জানাই স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম পহেলি প্যার। লিখেছেন বুদ্ধদেব গুহ। হাঁটা পথে মাইল 3 পড়ত। 45 মিনিট থেকে 1 ঘন্টার পথ। টাঙায় গেলে 15 থেকে 20 মিনিট। মাঝে মাঝেই যেতাম পাশের বাড়ির ভোমরা ভাবির জন্যে সুরমা কিনতে, কি আতর কিনতে। কখনো বা যেতাম বারাণসী মঘাই পান খেতে। সন্ধেবেলা পুরো জায়গাটার চেহারাটাই পাল্টে যেত। গোঁফে আতর মেখে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি পরে সাদা কালো বাদামি ঘোড়ায় টানা একলা এক্কা চালিয়ে কত শত নবাবেরা আসতেন, নানা রকম নবাব। দোতলা বাড়িগুলোর মহলে মহলে ঝাড় লণ্ঠন জ্বলত। জর্দার খুশবু, সারেঙ্গির গজের গুমরানি, অশান্ত ঘোড়ার পা ঠোকার পৌনপুনিক আওয়াজ এবং তারই সঙ্গে মাঝে মাঝে বারান্দায় হঠাৎ ঝলক ঝলক দেখা দেওয়া সুগন্ধি শরীরিনী। কেয়া ফুলের গন্ধ যাদের চুলে, জিনপরির মায়া যাদের চোখে, পান খেয়ে ঢোক গিললে যাদের ফর্সা স্বচ্ছ গলার নীল শিরা উপশিরারা লাল হয়ে যায়, সেই সব কত শত নাম জানা না জানা সুন্দরীদের, গায়িকাদের। এরা কেউ সকালবেলায় গান গায় না। আশ্চর্য, সমস্ত মহল্লা ঘুমিয়ে থাকে সকালে, গত রাতের বাসি ফুলের স্মৃতি নিয়ে। ফরাসে ইতস্তত তাকিয়া ছড়ানো থাকে, ক্লান্ত সারেঙ্গি গা খুলে শুয়ে থাকে। জানালা দিয়ে কোনো ভিনদেশি মাছি এসে তার এক চমকে চমকে নিচে বেড়ায়। অলস হাওয়ায় পিরিং পিরিং করে একলা ঘরে ঘরে সুর পাখনা নাড়ে। কোনো তাওয়ায়েফের পেলব গা ঘেঁষে শুয়ে থাকা কাবুলি বেড়ালটি হয়তো ঘুম ভেঙে এসে মেহফিলের ঘরে হাই তুলে বলে, মিয়াও মিয়াও, মুঝে কুছ তো পিলাও। অথচ যেমনি 5টা বাজে তখন দোতলা বাড়িগুলির ও পথের পাথরে পাথরে রৌদ্রের উষ্ণতাটা থাকে না, থাকে শুধু আলোর পরশ। আলোর পরশও যখন মুছে যায়, পথে পথে টাঙাগুলো যখন মাতালের মতো টলতে টলতে ঝুমঝুমি বাজিয়ে চলে, তখন এ মহল্লাতে এবং মহল্লার চারদিকে হঠাৎই একটা ব্যস্ততা পড়ে যায়। ফুলওয়ালা, ডিমওয়ালা, কাবাবওয়ালা, ইফতারওয়ালা সকলেই তৈরি হতে থাকে রাতের জন্যে। বায়া তবলাতে ঠুকঠুক আওয়াজ ওঠে, জোড়া তানপুরা বাঁধা হয়। বিকেল থাকতে থাকতেই মুজাব্বার বাগানে ঢোকে ফুল তুলতে, আমাদের মছিন্দার বাড়ির বাগানে। মুজাব্বার আমাদের খিদমতগার রহমানের ভাইপো। আমি তখন কলেজে পড়ি। গরমের ছুটিতে মছিন্দাতে গেছি। উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের কাছেই মছিন্দা, মির্জাপুর থেকে এলাহাবাদ যাওয়ার পথের ওপরে। বাড়িতে ঠাকুমা আছেন শুধু, বিন্ধ্যবাসিনীর মন্দিরে পূজা দেন, গঙ্গায় স্নান করেন এবং আমাকে ভালোটা মন্দটা রেঁধে খাওয়ান। পড়াশোনা করতে চাই, নিজেকে বারবার শাসন করি, বকি, কিন্তু দুপুর থেকে যেই ঝুরঝুর করে গাছের পাতায় পাতায় হাওয়া দেয়, শুকনো পাতা ওড়ে, টিয়া পাখির ঝাঁক ট্যাঁ 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 করে তীক্ষ্ণ স্বর ছড়িয়ে গঙ্গার দিক থেকে উড়ে আসে, অমনি মনটা উদাস উদাস লাগে। পথ বেয়ে মছিন্দার পথে ভাড়ার টাঙা টুংটুঙিয়ে চলে, পড়া আর হয় না। বারান্দার চেয়ারে বসে মুজাব্বরের প্রতীক্ষায় পথ চেয়ে থাকি। বইয়ের পড়ার বাইরেও যে অনেক পড়াশোনা থাকে
যে পাঠ জীবন থেকে নিতে হয় সেই সব পড়াশোনার জন্য তীব্র আকুতি জাগে। রোজ মুজাব্বার ফুল তোলে, শুধুই গোলাপ, লাল গোলাপ। কাঁটা মুড়িয়ে ডাঁটা ভাঙে, তারপর ঝুলি ভরে নিয়ে যায় মির্জাপুরে, তাওয়ায়েফদের মহল্লায়। ঘরে ঘরে ফুল দেয় ও। ওকে রোজ দেখি আর ঈর্ষা হয়। ঠাকুমা ঘরের ইজি চেয়ারে বসে গুনগুনিয়ে অতুল প্রসাদের গান করেন। আমার বাগানে এত ফুল, তবু কেন চলে যায়? তারা চেয়ে আছে তারই পানে, সে তো নাহি ফিরে চায়। আমি মুজাব্বারের জগতের কথা ভাবি আর কৌতূহলে কাঁদি। মুজাব্বার আমার চেয়ে সামান্যই বড় হবে, অথচ পৃথিবীরও কত জানে শোনে, কত বোঝে। সকালে ও যখন আমাকে পথ দেখিয়ে পাহাড়ে তিতির মারতে নিয়ে যায়, তখন ওকে আমার কাছের মানুষ বলে মনে হয়। কিন্তু যেই বিকেল হয়ে আসে, হাসনুহানার গন্ধ হাওয়ার সঙ্গে মিশে বুকের মধ্যে মোচড় দিতে থাকে, অমনি ও যেন আমার কাছ থেকে হঠাৎই দূরে সরে চলে যায়। ও যেন মুহূর্তের মধ্যে অনেকই বড় হয়ে যায়, আমার গুরুজন হয়ে যায়। ও যে জগতে প্রবেশ করে, সে জগতের চৌকাঠ মারানোর কোনো উপায় নেই আমার। সেই মুহূর্তে প্রতিদিনই মুজাব্বারকে আমার বড় ঈর্ষা হয়। একদিন ওকে কথাটা বলেই ফেললাম, কিন্তু প্রথমে ও কিছুতেই রাজি হলো না। বলল, গুন্ডা বদমাস আছে, মির্জাপুর বহুতই খতরনাক জায়গা। এক মানুষ লম্বা লাঠি নিয়ে লোকে পথে ঘাটে চলাফেরা করে। তুমি কি করতে যাবে সেখানে, তাওয়ায়েফ মহল্লায়? বড়া খানদানের পড়ালেখা করা ইনসান। তাছাড়া ঠাকুমা জানলে কেলেঙ্কারি হবে। আমার চাকরি তো যাবেই, কাকার চাকরিটাও যাবে। কিন্তু আমি ওর প্রায় পা ধরতে বাকি রাখলাম। শেষকালে আমায় নাছোড়বান্দা দেখে ও বলল, আচ্ছা চলো, কাল চলো। মুজাব্বার যে সময় যায় তেমনি সময়ই আগে চলে গেল। ওর নির্দেশ মতো যথাসময়ে পানের দোকানটির সামনে গিয়ে দাঁড়ালাম। দোকান জোড়া আয়না, নানা লোকে পান কিনছে, মিঠি মিঠি বলছে। লখনৌয়ের লোকের মতো মির্জাপুরের লোকেদেরও বড় মিঠি জওয়ান। আয়নায় নিজের মুখের ছায়া পড়তেই দেখলাম চোখ মুখ লাল হয়ে গেছে। পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার আগে যেমন লাগে তেমন লাগছে, কান গরম। এমন সময় মুজাব্বার এলো এবং মনে হলো ওই যেন পরীক্ষার প্রশ্নপত্র। ও আসতেই ভয়টা প্রায় উবে চলে গেল, রইল শুধু কৌতূহল। এগোতে এগোতে মুজাব্বার বলল, টাকা এনেছ? টাকা কিসের? টাকা না তো তারা কি তোমার সুরত দেখে গান শোনাবে? এটা তো সত্যিই ভাবিনি আগে। বললাম, সঙ্গে 10 টাকার একটা নোট আছে, ঠাকুমা জন্মদিনে দিয়েছিলেন। ও হাসল, বলল, ঠিক আছে, 10 টাকায় শুধু মুখই দেখতে পাবে, গান শোনা আর হবে না। খুবই মনক্ষুণ্ণ হলাম। তখন তো আর কিছু করারও নেই। তাছাড়া বেশি টাকা আমি পাবই বা কোথায়? যেসব লোক ও পথে আসছিল যাচ্ছিল, তারা আমায় দেখে অবাক হচ্ছিল। দু একজন কী সব মন্তব্য টন্তব্যও করল, হেসে উঠল। মুজাব্বর তাদের একটুও পাত্তা না দিয়ে আমাকে নিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে গেল। দোতলায় উঠে গেল। চক মিলানো বাড়ি, ভিতরে চাতাল।
আর তার চারপাশে দোতলা ঘেরানো বারান্দা, কোনো বন্ধ ঘরের বারান্দা, কোনো কোনো ঘরের দরজা বন্ধ, কোনো কোনো ঘরের দরজা খোলা। কয়েকটি ঘর থেকে সারেঙ্গির আওয়াজ শোনা যাচ্ছিল, গান শোনা যাচ্ছিল। মুজাব্বার বলল, সব ঘরে ঢুকে কি করবে? সবাইকে দেখলে ভালো লাগবেও না। যাকে দেখলে ভালো লাগবে তার ঘরেই নিয়ে যাব তোমাকে। আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম। ও যে যে ঘরে মেহমান এসেছেন সেই সেই ঘরে ফুল দিয়ে এলো। তারপর আমাকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে পৌঁছিয়ে শটান দোতলায় উঠে একটি ঘরে ঢুকে পড়ল। ঘর মানে ফ্ল্যাটের মতো, একটির বেশি ঘর আছে, মধ্যে একটুখানি প্যাসেজ। সেই প্যাসেজ পেরিয়ে গিয়েই একটি বিরাট ঘরে গিয়ে পৌঁছালাম। পৌঁছেই থমকে দাঁড়ালাম। ধবধবে ফরাস পাতা মোটা গদির ওপর, দেওয়ালে হেলানোভাবে টাঙানো আয়না, আয়নার নিচে সারি সারি দেওয়া দুধসাদা টাকিয়া, একটার পর একটা সাজানো। মাথার ওপর থেকে ঝাড়লণ্ঠন ঝুলছে। একটি ছিপছিপে মেয়ে আমাদের দিকে পিছন ফিরে জানালার গড়ার ধরে দাঁড়িয়েছিল। ফুল সাজানো বেনিটি পিঠ থেকে টান টান হয়ে ঝুলেছিল নিচে। জানালা দিয়ে কিছু দেখছিল বোধহয়। এদিকে মুখ না ফিরিয়েই শুধালো, কौन? मैं, मुजब्बर। कोई मेहमान नहीं आए हैं तो मैं फूलों से क्या करूं? মুজাব্বার আবার সংকোচের সঙ্গে ডাকল, বাই। এবার মেয়েটি ঘুরে দাঁড়ালো। আমার মনে হলো ঝাড় লণ্ঠনের আলো ম্লান হয়ে গেল। তার দু চোখে এত উজ্জ্বল্য, তার দু চোখ ঠিকরে এত আলো বেরোচ্ছিল যে তাতে আমার চোখের সামনের সব কিছুই ম্লান হয়ে গেল। অবাক হলাম। আমি যেমন বিস্ময় বিমুগ্ধ চোখে ওর দিকে চেয়েছিলাম, ও তেমনি চোখে আমার দিকে চেয়ে দেখে। ওর পক্ষে অবাক হওয়া খুব স্বাভাবিক। আমার বাপ ঠাকুরদা কেউ কোনোদিন বাইজি বাড়ি যায়নি। তাদের সে পাপ অথবা পুণ্যের কোনো ছাপ হয়তো আমার চেহারায় ছিল। তাছাড়া আমি তাজমহল দেখবার চোখ নিয়ে তার কাছে গেছিলাম, মুরগির মাংস খাবার চোখ নিয়ে যাইনি। ও হয়তো এই নিপট আনাড়ির চোখে এমন কিছু আবেদন দেখেছিল যার জন্যে ও অবাক হয়ে আমার দিকে এগিয়ে এলো। এসে মুজাব্বরকে শুধালো, এ কে রে? মুজাব্বর অপরাধীর মতো বলল, আমার চাচার মনিবের ছেলে, গান ভালোবাসে খুব, তাই আপনার কাছে গান শুনতে এলো। বারণ করেছিলাম, কিছুতেই শুনল না। কিন্তু ওর টাকা নেই, মানে মাত্র 10 টাকা আছে। মেয়েটি টুন্ডা প্রপাতের মতো ঝরঝরিয়ে হেসে উঠল। সাদা দাঁতে আর নখে হীরের আলো চমকালো। তারপর থমকে গিয়ে আবারও চমকালো। বেনি থেকে একটা বেলফুল খসে পড়ল হাসির দমকে। হাসতে হাসতে সে মেয়ে বলল, আয়া মেরি মেহমান। তারপর কৌতুকের চোখে শুধালো, কিতনা উমর হোগা আপকি? 17 বছর। ও বলল, मैं भी 20 साल की, मगर कितना फराक। তারপর মেয়েটি হঠাৎ আত্মীয়তার সুরে বলল, आइए आइए, तशरीफ़ रखिए, आपकी पूरी तारीफ़ तो मुझे बतलाइए।
বেশ কেটে কেটে আমার নাম বললাম। সত্যি নাম গোপন করলাম না। আমার বেশ রাগই হচ্ছিল। ও ভেবেছেটা কি? দেখতে না হয় সুন্দরী, গানও না হয় ভালোই গায়, রাজা রাজারা লোক না হয় ওর পায়ের কাছে মাথা কোটেই, তা বলে আমাকে অমন নস্যাৎ করার কি আছে? জানি না। আমি বললাম, গান শোনার মতো টাকা আমার নেই, শুধুই দেখতে এসেছি। এবার মেয়েটি হাসতে হাসতে কাঁপতে কাঁপতে বেলজিয়ান দেওয়াল আয়নার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে ফরাসের ওপর যেন ছড়িয়ে পড়ল। তার অগণ্য টুকরো টাকরা ফরাসময় প্রতিসরিত হতে লাগল। সে বসে কুর্নিশ করে বলল, আদাব আদাব, বড়ি মেহরবানি আপকি। বসবার জন্যে জোর করাতে বসলাম সংকোচের সঙ্গে ফরাসের উপর। মুজাফফর দাঁড়িয়ে রইল। মেয়েটি তেমনি অবাক চোখে আবার শুধালো, आप भी खुद गाना गाते हैं? বললাম, थोड़ा बहुत। बड़ी खुशी की बात। मैं गाना सुनाऊंगी आपको, ज़रूर सुनाऊंगी, मगर आपका भी गाना सुनाना पड़ेगा। চমকে উঠলাম। বললাম, আমি বাথরুমে গাই, নইলে একা একা গাই, মেহফিলে গাইবার উপযুক্ত গান আমি জানি না। মেয়েটি তবু নাছোড়বান্দা। সে বলল, এই ঘরও আপনার বাথরুম মনে করে নিন না কেন? মহা মুশকিলেই পড়লাম। গান শুনতে এসে মহা ফ্যাসাদে ফাঁসলাম। তাওয়ায়েফ চাকরকে ডেকে পান আনতে বলল এবং অন্য চাকরকে বলল দরজা বন্ধ করতে। মুজাফফর বাইরে যাওয়ার জন্যে পা বাড়াচ্ছিল। অবাক ও কম হয়নি। হঠাৎ আমার কি মনে হলো, মুজাফফরকে বললাম, তোমার থলিতে আজ কত গোলাপ আছে? ও বলল, তা না হলে 10 টাকার মতো তো হবেই। বললাম, তোমার সব গোলাপ আজ আমি কিনে নিলাম। ও অবাক হয়ে গোলাপের থলি উপুড় করে ফরাসে ঢেলে দিল এবং বাইজি নির্বাকে আমার দিকে চেয়ে রইল। বাইজি হাততালি দিল এবং সঙ্গে সঙ্গে যেন মন্ত্র বলে সারেঙ্গিওয়ালা, হারমোনিয়ামওয়ালা এবং তবলচি এসে উদয় হলো। বাইজি আমার আরও কাছে সরে এসে বসল। অত কাছ থেকে এই বয়সে মা ঠাকুমা দিদি ছাড়া আর কোনো মেয়েকেই দেখিনি। আজও আমার চোখে এসে সৌন্দর্যের সংজ্ঞা হয়ে আছে। সরু কোমর, কবুতরি বুক এবং বুদ্ধিদীপ্ত চঞ্চল চাউনির মুখ। অনেক সুন্দরী আজ অবধি দেখলাম, কিন্তু অমনটি আর দেখলাম না। সারেঙ্গিওয়ালার গজের টানে টানে কত কি অব্যক্ত বেদনা, কথা গান সব বাজতে লাগলো। ঠুংরির ঠাট বাট, সুরের লাচক, গায়িকার মুখের ভাব কাঠঠোকরার মতো আমার চোখ কান ঠোকরাতে লাগলো। ও পিছনের আয়নায় একবার নিজের চেহারার দিকে বিমুগ্ধ নয়নে চাইল। তারপর শরৎ সকালের মতো চোখ মেলে আমার চোখে চাইল। আমার মনে হলো এ চাউনি জাদুর খ্যাপলা জাল ছেঁড়া চাউনি নয়, অন্যকে বাঁধবার চাউনিও এ নয়। ও যেন নিজেই বাঁধা পড়ে গেছে। হয়তো আমার অভাবনীয় সারল্যে, আমার সাবলীল স্পর্ধায় ও নিজেকে পুষ্পিত করে তুলেছে, মঞ্জরিত। সেই মুহূর্তে ওর নকল আমিকে ছাপিয়ে ওর আসল আমি ওর ওপরে আধিপত্য বিস্তার করে ফেলেছে, তা আমি বুঝতে পারলাম। 8 করে চুল বাঁধা নার্সারি ক্লাসের ছটপটে মেয়ে তার ক্লাসের সহপাঠীর দিকে যেমন স্বর্গীয় চোখে চায়, সেই সুগন্ধি সন্ধ্যায়
জেওহর বাই আমার দিকে তেমনি চোখে চেয়ে রইল। আমাকে প্রায় ধমকে বলল, আব শুরু কিজিয়ে। আমি বললাম, না, আগে নয়। না, আপনি আগে। আবদার করে মাথা নাড়ল ও। বুড়ো সারেঙ্গিওয়ালা বলল, আব শুরু কিয়া যায়। কী গান গাইব ভেবে পেলাম না। হঠাৎ মনে এলো মির্জা গালিবের 4টি লাইন। তাতেই সুর বসিয়ে গেয়ে দিলাম। বুড়া না মান গালিব जो दुनिया बुढ़ा कहे, ऐसा भी कोई है दुनिया में सभी भला कहे जिसे। কেন জানি না ওর চোখে চেয়ে আমার মনে হয়েছিল সমস্ত পৃথিবী ওকে খারাপ আখ্যা দিয়ে ওর এই 20 বছরের মনটাকে একেবারে দুখিয়ে রেখেছে। ও যে ভালো নয়, ওর যে কিছুই ভালো নেই, মনে হলো সে বিষয়ে ও নিঃসন্দেহই হয়ে গেছে। তাই মনে হলো গালিবের কথায় ওকে বলি যে এখনও সব ফুরায়নি, আশা আছে, এখনও ভালো লাগা আছে। এত বড় পৃথিবীতে এখনও ভালো লাগার, ভালোবাসার অনেক কিছু আছে। শরীরের স্বর্গ পেরিয়েও আরও অনেক মহতী স্বর্গ আছে। কাজেই অমন কান্না কান্না চোখে চাইবার কিছুই হয়নি। কি হলো জানি না, কি করলাম তাও জানি না, কেমন গান গাইলাম সেটাও জানি না, কিন্তু জওহরের কানে সে গান কী কথা যে বয়ে নিয়ে গেল তা সেই শুধু জানে। গান শেষ হলে ও কোনো কথাই বলল না, কেবল মুখ নিচু করে নীরবে আমাকে বারবার আদাব জানালো। দু চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো ওর। ঠিক এই রকম যে হবে তা আমি ভাবিনি। আমি গান শুনে ভালো লাগায় কাঁদতে এসেছিলাম, গান শুনিয়ে কাউকে ব্যথায় কাঁদাতে চাইনি। ভারী খারাপ লাগতে লাগলো আমার। জেওহর ওর নরম হাতে আমার হাত ধরল। চোখের দিকে চেয়ে দেখলাম সেই সব গর্ব, কৌতুক, মজাক কিছুই আর নেই চোখে। জল ভরা চোখে অন্য কি যেন আছে, যার নাম আমি জানি না। ফিসফিসে ধরা গলায় জেওহর বলল, ভাই সাহব, आपकी तहजीब, आपकी इखलाक और आपके तमद्दुन की इज्जत किया जाए ऐसी कुछ भी हमारे पास है नहीं, मैं माफ़ी मांगती हूँ। এইটুকু বলেই ও ঘর ছেড়ে সোজা উঠে ভিতরের ঘরে গিয়ে দুয়ার বন্ধ করল। আমি বোকার মতো বসে থাকলাম। বসে বসে ভাবতে লাগলাম। ও যা বলল সেই কথাগুলো আমার কানে টুনটুনি পাখির শীষের মতো বাজছিল। ভাই সাহেব, তোমার সংস্কৃতি, তোমার উদারতা, তোমার ব্যবহারের ইজ্জত দেব এমন কিছুই আমার নেই, আমায় তুমি ক্ষমা করো। আর এলোই না ঘর থেকে জেওহর বাই। অনেকক্ষণ বসে থেকে চলে এলাম মুজব্বরকে নিয়ে। ভালো মন্দ জানি না, জানি জেওহর মানে বিষ। আমিও কি বিষ? জেওহরের 20 বছর। আগেকার দিনে সুন্দরী রাজকুমারীদের মতো আংটির বিষ চুষে মরে যায় না কেন জেওহর? কি দরকার এমন করে কাঁদার? এক শরীরের জ্বালা কি অন্য শরীরের জ্বালা দিয়েই নিবৃত্ত করতে হয়? এর কি অন্য কোনো পথ নেই? জানি না, আর কতটুকুই বা জানি। মুজব্বরকে রোজ জিজ্ঞেস করি। জেওহরকে খুব দেখতে ইচ্ছে করে, একবার ওর কাছে যেতে ইচ্ছে করে,
কিন্তু মুজাব্বর বলেছে জেওহর গুন্ডাদের বলে রেখেছে যে আর কোনো দিন আমাকে ও পাড়ায় নিয়ে গেলে মুজাব্বরকে জানে খতম করে দেবে। জানি না কেন ওর কথা মনে হলেই মনটা মুচড়ে মুচড়ে ওঠে। কেন যে জেওহর ওরকম বলল গুন্ডাদের, তা কে জানে। বিরোহী নদীতে প্রতিদিনই বিকালে জেলেরা মাছ ধরে। মাছ কিনতে গেছি, সেদিন মাছ পাওয়া যায়নি। সন্ধে হয়ে আসছে, পা চালিয়ে মাছিন্দার দিকে ফিরছি। জায়গাটা ভালো নয়। উল্টো দিক থেকে একটি ফিটান গাড়ি আসছিল, একটি কুচকুচে কালো মস্ত ঘোড়ায় টানা, মাথায় বাক্স তোরঙ্গ বাঁধা। কচুয়ানের পাশে একটি গুন্ডা মতো লোক বসে, তার মাথায় পাগড়ি, হাতে 6 ফিট লম্বা লাঠি। আমার পাশ দিয়ে যাওয়ার সময় ওই ফিটান থেকে হঠাৎই একটা পুরুষ কণ্ঠ বলল, বাবুজি। থমকে দাঁড়ালাম। কচুয়ানের পাশের লোকটিকে চেনা চেনা লাগলো। একটুক্ষণ তাকাতেই চিনতে পারলাম, এ সেই রাতের সারেঙ্গিওয়ালা। বিচিত্র বীর্য লোক যা হোক। ফিটানের দরজা খুলে গেল। একটি অপরূপ সুন্দরী মেয়ে মুখ বাড়িয়ে বলল, মির্জা গালিব, কাহা চলতে হে আপ? দেখি জেওহর হাসছে। আজকে ও সাজেনি একটুও। অতি সাধারণ শাড়ি, সুন্দর টিকালো নাকে একটা হীরের নাকছাবি, ফিনফিনে কালো ফিঙের মতো রেশমি উজ্জ্বল চুল। বিকেলের বিষণ্ণ হাওয়ায় অলোক উঠছে। তার চোখের সুরমা আসন্ন সন্ধ্যার বিষণ্ণতাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। শুধলাম, কোথায় যাচ্ছ জেওহর? জেওহরের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ও যেন এই মুহূর্তে আমাকেই ভীষণভাবে খুঁজছিল। হেসে বলল, কোথায় আর যাব, এক জাহান্নাম থেকে অন্য জাহান্নামে। যাবে তুমি আমার সঙ্গে? তাহলে বেহেশতেও যেতে পারি, জিন্নাতে, ফেরদৌসে। ওকে দেখে এবং বলার ভঙ্গি দেখে আমার ভীষণ কষ্ট হলো। হঠাৎই বলে ফেললাম, তোমাকে আমি যদি যেতে না দিই, যদি আমাদের বাড়ি নিয়ে যাই? ও ভীষণ চমকে উঠে আমার ঠোঁটে ডান হাতের তর্জনীটি ছুঁয়ে বলল, চুপ, বিলকুল চুপ। ऐसा बातें कभी ना कहना, कभी ना सोचना। কিছুক্ষণ ফিটানের দরজা ধরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, তুমি তো চলে যাবেই, চলোই না একটু বিরোহীর ধারে বসবে। পর মুহূর্তেই মনে পড়ল, এ জায়গা ভালো নয়, ডাকাতদের আস্তানা। বললাম, না না, দরকার নেই, এ জায়গা খারাপ। ও নামতে নামতে হাসল, বলল, আমি যেখানে থাকি তার চেয়েও খারাপ হলেও খুদা ঠিক আছেন। ऐसी कोई जगह बता दो जहाँ खुदा हो ना हो। আমরা দুজনে গিয়ে বিরোহীর পাশের আমলকি গাছের তলায় বসলাম। গঙ্গা থেকে জোরে জল ঢুকছে বিরোহীতে। এখন জোয়ার। একটি একলা মাছরাঙা শেষ বিকালে মেহেন্দি রঙা জলে ছোঁ মেরে মেরে বেড়াচ্ছে। বললাম, তোমার গান শুনতে গেলাম, গান শোনালে না তো। আমার গান শুনে আর কি করবে? ও তো সকলকেই শোনাই, যে পয়সা দেয় তাকেই শোনাই। আর যে ফুল দেয়, শুধু লাল ফুল। ও বড় বিষণ্ণ হাসি হাসল, বলল, তাকে আমি আর কি দেব বলো? আমি যে ময়লা কুচলা বদনসিব এক জনানা, আমি যে জেওহর।
বললাম, তোমাকে গান শোনালাম, ফুল দিলাম, তুমি আমাকে কিছুই দিলে না। ও মুখ ফিরিয়ে আমার দিকে ফিরে বলল, কিছুই দিইনি কি ঠিক জানো? আমি মাথা নাড়লাম। গঙ্গার দিক থেকে এক ঝাঁক রেড হেডেড পোচার অস্তগামী সূর্যকে পিছনে ফেলে ডানা সনসনিয়ে দূরের বিলের দিকে উড়ে গেল। আমরা দুজনে চুপ করে অনেকক্ষণ পাশাপাশি বসে রইলাম। দেখতে দেখতে বিরহীর জলের মেহেন্দিতে সন্ধ্যের জামরঙা বেগুনি ছায়া পড়ল। জেওহার উঠল, বলল, চলি। ধীরে ধীরে গাড়ি অবধি গেলাম দুজনে। দরজা খুলে দিলাম। ফিটনে উঠে বসল। আবার কবে দেখা হবে? আমি শুধলাম ওকে, জানি না, কোনো দিন আর নাও হতে পারে। জেওহার বলল, আমাকে কিছু দিয়ে যাও জেওহার, যাতে তোমাকে আমি মনে রাখি। কোচোয়ান জিভ আর তালু দিয়ে অদ্ভুত আওয়াজ করে ঘোড়াকে এগোতে বলল, পা দিয়ে ঘণ্টা বাজিয়ে। জেওহারের বিদায়ের ঘণ্টা। চাকা গড়াতে লাগলো। সারেঙ্গিওয়ালা বলল, সালাম বাবুজি। আমি বললাম, সালাম। আমি ফিটানের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম। আবারও বললাম, কিছুই দিয়ে গেলে না জেওহার, আমাকে তুমি কিছুই দিলে না। জেওহার এবার হাতের ইশারায় আমাকে কাছে আসতে বলল। ওরা আরও কাছে সরে এলাম। চলতে চলতে ওর খোলা চুলে চন্দনের গন্ধ পেলাম। ও আমার কানে কানে বলল, তুমি এখন ছোট আছো, যা তোমাকে দিয়েছি তার দাম আরও বড় হলে বুঝতে পারবে। তবু অধৈর্য হয়ে আমি বললাম, বলো না, তা কি? জেওহার কান্নার মতো হাসল। তারপর দরজায় রাখা আমার হাতের ওপর ওর হাতটি ছুঁয়ে সন্ধেবেলার আলোর মতো নরম উদ্ভাসে বলল, পেহেলি প্যার। আজকের গল্পটি কেমন লাগলো? তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অপেক্ষা করো নতুন গল্পের জন্যে। অনেক ধন্যবাদ। নমস্কার।